বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজ জুলাই সনদ স্বাক্ষরের যে সময়, যেটা ইতিহাসের প্রত্যেকটা সময় এটা নিয়ে গবেষণা হবে। ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, এই প্রজন্ম যখন পড়াশোনা বা স্কুলে আসবে, এই জুলাই সনদ এবং এই বিদ্যের কথা নিয়েই ইতিহাস লেখা হবে। সেই আনন্দ মুহূর্তে আপনারা সাধারণ জনগণ একটা খেয়াল করছেন নাকি, মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত নাই? কারণ এক মহেন্দ্র ধোনির সময় একটা ইতিহাস পর্যালোচনা এবং ইতিহাস যখন এটা নতুন করে তৈরি হচ্ছে, সেই নতুন ইতিহাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত নাই। একজন সেনাবাহিনীর প্রধান হিসাবে, এবং আমরা যখন অন্য দেশের যে এইরকম রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে সেনাবাহিনীর প্রধান, আপনার বিমান বাহিনীর প্রধান বা নৌবাহিনীর প্রধান উপস্থিত দেখা যায়, বিশেষ করে সেনাবাহিনীর প্রধান। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে না যে সেনাপ্রধান, মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাননীয় এই যে খলিলুর রহমান, তার সাথে যে দ্বন্দ্ব, এটা কোল সামনে আসতেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং খলিলুর রহমানের দ্বন্দ্ব যে এবং এই প্রকাশ্যে দ্বন্দ্ব কেন তৈরি হলো, আপনার এটা যদি আপনার ঘাটতে যান তাহলে আরও পিছন দিকে যাইতে হবে। যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বন্দ্বটা কোথা থেকে শুরু হয়েছে। কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়োগ দিছে হলো আপনার পিনাক্কি ভট্টাচার্য, এবং অন্যদিকে আপনার কনক সরোয়ার, তাদের বুদ্ধিতেই আপনার জাতীয় নিরাপত্তার নিয়োগ দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। এখন খলিলুর রহমান সে অল্প বয়সের থেকেই আমেরিকাতে আপনার পড়াশোনা করে, আমেরিকার মাইন্ডের এবং আমেরিকার সেন্টিমিটারে চলে। কিন্তু পলিটিশিয়ান এবং বাংলাদেশে একসম সময় এই খলিলুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সচিবও ছিল, যেটা 1976 সালে। তখন সে নতুন ক্যাডেট হয় এবং নতুন বিশেষ পরীক্ষাতে, এবং পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এটা ক্যাবিনেট সচিব থাকে। কিন্তু বর্তমানে যে খলিলুর রহমানের চিন্তা ভাবনা এবং খলিলুর রহমানের যে ভাবনার সাথে বর্তমান সেনাপ্রধানের চিন্তা ভাবনা বা মনস্তক অনেকটাই মিল নাই, এবং তারা একে অপরের থেকে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। কেন, কীভাবে দ্বন্দ্ব তৈরি হচ্ছে? আপনি যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সেনাপ্রধান থাকে, তখন হলো আপনার খন্দকার মোস্তাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল জেনারেল এজি ওসমানী। জেনারেল এজি ওসমানীর সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না একে অপরকে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার এজি ওসমানীকে পছন্দ করতো না। যখন এজি ওসমানী সেনাবাহিনীতে আপনার প্রত্যেকটা কোর্সে এবং সময়ে অগ্নি নির্বাপক এই আপনার শিক্ষা অনিবার্য অনুষ্ঠান হয়, এই শিক্ষা অনিবার্য অনুষ্ঠানের জন্য আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আপনার যায় হলো আপনার এজি ওসমানী যায় সেনাবাহিনীতে যায়। তখন সেনাবাহিনীর প্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান লেফটেন্যান্ট কর্নেল হামিদকে বলে যে এই বেটা এজি ওসমানী যদি সেনাবাহিনীর ভিতরে আসে তাহলে আপনি তার পাশে বসবেন, কারণ ওই বেটার পাশে আমি বসতে চাই না। কারণ এজি ওসমানীর পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বসতে চায় না। তাহলে এখানে কেন আপনার বসতে চাইছিল না এজি ওসমানী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভিতর দ্বন্দ্বটা কী নিয়েছিল? এবং রাজনীতিক এবং পলিটিক্স এবং সেনাবাহিনী গত 17 বছর শেখ হাসিনার সরকার
এই যে যুব সমাজকে যেভাবে ক্যাডেটদের যেভাবে তৈরি করছে এবং প্রত্যেকটা ক্যাডেটকে তৈরি করছে এবং প্রত্যেকটা অফিসারের মাইন্ডেই তৈরি করছে ভারত মাতার দিকে ছিল এবং ভারতের মেন্টাল এবং প্রথম ছিল সেনাবাহিনীকে ধ্বংস করা এবং ধ্বংস করার জন্যই সেনাবাহিনীতে নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে পারে নাই। এই আপনার বিমান বাহিনীতে নৌবাহিনীতে আপনার প্রযুক্তি তৈরি করতে পারে নাই। যেমন প্রফেসর ইউনূস সাহেব জুলাই সনদে অনুষ্ঠানে বলল যে আপনার চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি এবং বঙ্গোপসাগরে যে মাছগুলো এবং প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদ আপনার চুরি করে এবং হুমকি ধুমকি দিয়ে নিয়ে গেছে আপনার ভারত। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো আপনি বেশি নিয়ে যাচ্ছে ভারত, কিন্তু সেগুলো বাংলাদেশের পাওয়ার কথা ছিল। বাংলাদেশে কেন পাচ্ছে না? কেন ভারত এখানে নিয়ে যাচ্ছে? অন্য দেশের মানুষ এসে এখানে লুটপাট করতে পারছে। তাহলে এখানে বিমান বাহিনীকে দুর্বলতা করছিল, সেনাবাহিনীকে দুর্বল করে রাখছিল, যে অবাধ অন্য দেশের মানুষ এসে বাংলাদেশের সম্পদ লুট করবে। এখানে এখানে যে আমরা কেন বলছি যে সেনাবাহিনীর সাথে খলিলুর রহমান উপদেষ্টার দ্বন্দ্ব, দেখেন যে পিনাকি ভট্টাচার্যের সাথে পিনাকি ভট্টাচার্য যেটা বলতেছে সে আপনার সেটা শুনতেছে না, সেই জন্যই সেনা প্রধানকে আপনার চাচ্ছে না। কিন্তু পিনাকি ভট্টাচার্যের যে থিওরিতে চলে, সে একজন ডক্টর ছিল এবং মেন্টালিটাল ডক্টর, অর্থাৎ উনি একটা ক্ষমতা একে ফালাতে পারবে, ওকে ফালাতে পারবে, কিন্তু নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা পিনাকি ভট্টাচার্যর নাই। পিনাকি ভট্টাচার্য যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতো, তাহলে আপনার বাংলাদেশে এসে অবশ্যই সে নেতৃত্ব দিত, আপনার সাংবাদিকতা করতো বা ডক্টরিতেও করতো, কিন্তু সে নেতৃত্ব দিতে পারে না। সে যে গল্প করে এবং সে যে কথাগুলো বলে, তার ভিত্তিতে যদি সেনাবাহিনীকে আপনার একজন প্রধানকে এই মুহূর্তে সরা দেয়, তাহলে অর্থাৎ আপনার সেনাবাহিনী কি, যেমন রেজিমেন্ট, যেমন বেঙ্গল কি আপনার 46 বেঙ্গল, এই 46 বেঙ্গল যেটা হলো সেনাবাহিনীর অধীনে থাকে, এবং আপনার ল্যান্ডস্লাইন আপনার 46 আপনি দেখেন এই বেঙ্গলগুলো আর এক বেঙ্গলকে দেখা যায় যে এই প্রতিপক্ষ কখনো বন্ধু। এখানে যখন লেফটেন্যান্ট জেনারেল 4টা জেনারেল থেকে আবার একজন জেনারেলকে সেনাপ্রধান করবে, তখন এই যে 3জন যে লেফটেন্যান্ট জেনারেল থাকে, এই 3জন জেনারেল ভিতরে একজন পোস্ত তুলবে বা 2জন পোস্ত তোলে। এমনও আছে যে দেখেন যে সেনাবাহিনীর ভিতরে এই লেফটেন্যান্ট অর্থাৎ 4জন লেফটেন্যান্ট ভিতরে একজন সেনাবাহিনীর প্রধান হয়। তাহলে 4টা লেফটেন্যান্টকে 3জন লেফটেন্যান্টকে আরেক 4জন মিলে ধরে, যে যেন সেনাপ্রধান না হতে পারে, যে যত ভালো কাজ করতে পারে এবং দেশের জন্য সেই সেনাপ্রধান হয়। এখন যদি পিনাকি ভট্টাচার্য এবং খলিলুর রহমানের যে থিওরি, হ্যাঁ আপনি খলিলুর রহমান বা পিনাকি ভট্টাচার্য বলতে পারে যে ভারতের সাথে যে সিমলা চুক্তি এবং ভারতের সাথে যে অসম চুক্তি, এই চুক্তিগুলোকে আপনার পর্যালোচনা করেন এবং যারা অপরাধী তাদেরকে ফিরে আনেন। এখানে নেতৃত্ব দিতেছে কে? রাজনীতিকবিদ। এখানে সেনাবাহিনীর উপরে আপনি সেনাবাহিনীকে যুদ্ধ করে আপনার রাজনৈতিক পলিসিকে, এখন এই পিনাকি ভট্টাচার্য রাজনীতিক এবং ভারতের রাজনৈতিক পলিসি তো তৈরি করতে পারতেছে না। সে ভারতের সাথে যে পলিসি আন্ডারগ্রাউন্ড মাইন্ড, সেটা তো আপনি পিনাকি ভট্টাচার্য করতে পারতেছে না। তাহলে সে যদি আন্ডারমাইন্ড না করতে পারে, তাহলে সে সেনাবাহিনীকে কিভাবে দোষ দেয় এবং প্রধানকে সে কিভাবে দোষ দেয়? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের যে তৈরি করা উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই খলিলুর রহমানকে আপনার অবসরে যাইতে হবে, কারণ খলিলুর রহমান কোনো কাজই করতে পারতেছে না একটা নিরাপত্তা উপদেষ্টা হিসাবে। যে ভূ রাজনীতিকের ক্ষেত্রে সে অনেকটাই মনে হয় ব্যর্থ, তাকে পদত্যাগ করতে হতে পারে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।